ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই এই গরমে ভালো আছো এবং প্রচুর পরিমাণে জল খাচ্ছ। স্টে হাইড্রেটেড, বি সেফ। তো আগের ক্লাসগুলোর মতোই আমরা চেষ্টা করব যে তোমাদের পরপর চ্যাপ্টার অনুযায়ী পুরো চ্যাপ্টারের বেসিক থেকে তোমাদের ক্লাস দেওয়া। এর আগেই তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে এর আগেই আমরা ডাইস থেকে দুটো ক্লাস প্রোভাইড করেছি। সিমিলারলি এই ডাইসের চ্যাপ্টারটি আজকে শেষ করার ইচ্ছা আছে, সঙ্গে থাকবে। চলো শুরু করা যাক। তো আগে আমরা ডাইস থেকে জেনেছিলাম সে ডাইসের ওয়ান কমন ট্রিক জেনেছিলাম, ডাইসের টু কমন ট্রিক জেনেছিলাম। আজকে আমরা জানবো ডাইসের নো কমন ট্রিক, অর্থাৎ ডাইস দেয়া থাকবে তাতে কোনো কমন থাকবে না। চলো ডাইস সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। স্যার ডাইস সাধারণত দু প্রকার হয়, একটা স্ট্যান্ডার্ড ডাইস, একটা জেনারেল ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলবো? স্ট্যান্ডার্ড ডাইস তাকেই বলবো যার দুটো অপোজিট সারফেস যোগ করলে যোগফল 7 হয়। যেমন যেমন স্যার 1 আর 6 যোগ করলে 7 হয়। আবার 2, 5 যোগ করলে 7 হয়। আবার 3 আর 4 যোগ করলেও 7 হয়। অর্থাৎ বলা যায় যদি দুটো অপোজিট সারফেসের যোগফল 7 হয় সেটাকে স্ট্যান্ডার্ড ডাইস বলবো। তাছাড়াও যদি তোমাদের কোথাও কোশ্চেন আসে সেখানে উল্লেখ থাকবে যে এটা একটি স্ট্যান্ডার্ড ডাইস। যেমন যদি একটা ডাইস দেয়া থাকে, এই একটা ডাইস দেওয়া থাকলো, এখানে 1, যদি জিজ্ঞাসা করে যদি এটি একটি স্ট্যান্ডার্ড ডাইস হয় তাহলে 3-এর অপোজিটে কে আছে বা 3-এর বিপরীতে কে আছে। এখানে আবার বলছি স্যার প্রশ্নে উল্লেখ করে দেওয়াই থাকবে যদি এটি একটি স্ট্যান্ডার্ড ডাইস হয়। তাহলে যদি একটি স্ট্যান্ডার্ড ডাইস হয় তাহলে 3-এর বিপরীতে কে আছে? স্যার 3-এর বিপরীতে 3 আর 4 যোগ করে 7 আছে, 3-এর বিপরীতে 4 রয়েছে। স্যার 1-এর বিপরীতে কে রয়েছে? 1-এর বিপরীতে 6 রয়েছে, আর 2-এর বিপরীতে 5 রয়েছে। তো স্ট্যান্ডার্ড ডাইস বোঝা গেল। আর স্যার জেনারেল ডাইস কি? জেনারেল ডাইসগুলো এতদিন তোমরা যে ডাইসগুলো করিয়ে এসেছি সেগুলোই জেনারেল ডাইস, বাদবাকি সব স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে স্ট্যান্ডার্ড ডাইস অবশ্যই উল্লেখ করে দেবে যে এটি একটি স্ট্যান্ডার্ড ডাইস। চলো ডাইস সম্পর্কে আরও কিছু জানি। চলো জেনে নিই স্ট্যান্ডার্ড ডাইস এবং জেনারেল ডাইস সম্পর্কে আরও বিস্তারিতভাবে। এখানে একটা কোশ্চেন দিয়েছে, যদি এটি একটি স্ট্যান্ডার্ড ডাইস হয়, অর্থাৎ এই যে ডাইস দুটো রয়েছে এই ডাইস দুটো যদি একটি স্ট্যান্ডার্ড ডাইস হয় তাহলে 2-এর বিপরীতে কে আছে? এখানে ভালো করে লক্ষ্য করো। স্যার স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলবো? স্যার স্ট্যান্ডার্ড ডাইস তাকেই বলবো যখন দুটো অপোজিট সারফেসের যোগফল 7 হবে। স্যার এখানে ভালো করে এখানে খেয়াল করে দেখো, 2 এখানে উল্লেখ করেছে স্ট্যান্ডার্ড ডাইস, তাহলে 2-এর বিপরীতে কে আছে? নিশ্চয়ই 2-এর বিপরীতে 5 আছে। স্যার 1-এর বিপরীতে 6 আছে, 3-এর বিপরীতে 4 আছে, বা আমি এখানে বলতে পারি 4-এর বিপরীতে 3 আছে, 5-এর বিপরীতে 2 আছে, 6-এর বিপরীতে 1 আছে। এই ছবিগুলো আমি এঁকেছি এর কারণ এখান থেকে তোমাদের আইডেন্টিফাই করতে পারবে যে কোনগুলো স্ট্যান্ডার্ড ডাইস আর কোনগুলো জেনারেল ডাইস। চলো এখানে ভালো করে দেখো, এই যে ডাইসটা, স্যার এই ডাইসে 6 আর 1 সামনে দেখা যাচ্ছে। যদি এটা স্ট্যান্ডার্ড ডাইস হতো তো নিশ্চয়ই 1কে দেখতে পেতাম বা 6কে দেখতে পেতাম। আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডাইসের দুটো অপোজিট সারফেস কী কী না, 6, 1 বা 3, 4 বলতে পারি, বা 2, 5 বলতে পারি। তাহলে আমাদের থিওরি অনুযায়ী যে দুটো অপোজিট সারফেস কোনোদিন একসাথে দেখা যেতে পারে না। তাহলে 6 আর 1 একসাথে দেখা যাচ্ছে, 6 আর 1 একসাথে দেখা যাচ্ছে, তাহলে স্যার এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস হতে পারে না। 6 আর 1 কি? স্যার 6 আর 1 জেনারেল ডাইস। সিমিলারলি ভালোভাবে দেখো, স্যার 2, 5, স্যার 5-এর অপোজিটও 2 থাকবে স্ট্যান্ডার্ড ডাইস হলে। 2, 5 একসঙ্গে দেখা যাচ্ছে, তাহলে স্যার এটা একটা জি ফর জেনারেল ডাইস। সিমিলারলি দেখো 3, 4, স্যার 3, 4 একসঙ্গে দেখা যাচ্ছে, তো 3, 4 তো 4-এর অপোজিটে 3 থাকবে বা 3-এর অপোজিটে তো 4 থাকবে, তাহলে এটা একটা স্যার জেনারেল ডাইস। এখানে ভালো করে খেয়াল করে দেখো, স্যার 1, 2, 3, 2-এর অপোজিটে 5 থাকতে পারে, 3-এর অপোজিটে
4 থাকতে পারে, বা একের অপোজিটে 6 থাকতে পারে, বা এখানে বলি স্যার 5-এর অপোজিটে 2 থাকতে পারে, 6-এর অপোজিটে 1 থাকতে পারে, বা 4-এর অপোজিটে 3 থাকতে পারে, 2-এর অপোজিটে 5 থাকতে পারে, 6-এর অপোজিটে 1 থাকতে পারে, বা 4-এর অপোজিটে 3 থাকতে পারে। তাহলে এগুলো সব স্ট্যান্ডার্ডাইজ। ওকে, ডাইস সম্পর্কে আরও আলোচনা করব। এসো ডাইসের নো কমন ট্রিক থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন শিখি। যেমন এখানে দেখো দুটো ডাইস দেওয়া রয়েছে, একটা ডাইস একটা ডাইস। এই ডাইস থেকে প্রশ্ন করেছে যে যদি 2-এর বিপরীতে 6 হয় তাহলে 5-এর বিপরীতে কি। ভালো করে খেয়াল করে দেখবে যে স্যার এখানে সিঙ্গেল কমন ট্রিকও লাগছে না, এখানে 1 2 3 রয়েছে, এখানে 4 5 6 রয়েছে, এখানে 2 কমন ট্রিকও লাগছে না। তাহলে স্যার এখানে অ্যান্সার কীভাবে বের করব? প্রথমত বলি স্যার এখানে কি বলেছে না 2-এর বিপরীতে 6 রয়েছে। স্যার 2-এর বিপরীতে যদি 6 হয় তাহলে 6-এর বিপরীতে 2, একই কথা, 6-এর বিপরীতে 2 অর্থাৎ 6-এর এই সারফেসটায় 2 রয়েছে। তাহলে একটা কথা বলি, এই রকম কোশ্চেন সলভ করতে গেলে কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হয়। যেমন 1 কমন ট্রিকে আমরা কী শিখেছিলাম, স্যার প্রথমটা যদি ক্লকওয়াইজ ঘুরি সেকেন্ডটাও ক্লকওয়াইজ ঘুরবো, বা প্রথমটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি সেকেন্ডটাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। কিন্তু এখানে ওটা করবো না স্যার। এখানে কি করব না স্যার, এখানে যেহেতু বলেছে 2-এর বিপরীতে 6 রয়েছে, তো আমি প্রথমে 2 থেকে ক্লকওয়াইজ ঘুরবো। স্যার 2 থেকে ক্লকওয়াইজ ঘুরলে 2 3 1, আর এখানে 2-এর বিপরীতে যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ 6, স্যার প্রথম তো আমি ক্লকওয়াইজ ঘুরলাম আর সেকেন্ডটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। স্যার 6 থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে অর্থাৎ এই দিক থেকে ঘুরলে 6 5 4, 6 5 4। তাহলে এখান থেকে আমি নির্ণয় করতে পারবো স্যার 2-এর অপোজিটে 6 রয়েছে, 3-এর অপোজিটে 5 রয়েছে, আর 1-এর অপোজিটে 4 রয়েছে। যদি এই কোশ্চেনটা বুঝতে না পারো, সিমিলার টাইপ কোশ্চেন এটাই একটা। এখানে বলা হয়েছে স্যার 2-এর বিপরীতে যদি 6 হয় তাহলে 1-এর বিপরীতে কত। স্যার এখানে কি বলেছে না 2-এর বিপরীতে 6, তাহলে আমি বলতেই পারি 6-এর বিপরীতে 2। তাহলে 2 থেকে স্যার প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারো, এটা যদি ক্লকওয়াইজ ঘোরো তো এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারো, বা এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরো এটা ক্লকওয়াইজ ঘুরতে পারো। যেমন এখানে যদি বলি স্যার প্রথমটা ক্লকওয়াইজ ঘুরতে হবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। তো প্রথম ক্লকওয়াইজ ঘুরলে কী হবে না স্যার 2 3 5, 2 3 5, আর এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে স্যার 6 থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে 6 4 1, 6 4 1, অর্থাৎ 2-এর অপোজিটে 6, 3-এর অপোজিটে 4 এবং 5-এর অপোজিটে 1। চলো আজ একটু জেনে নিই ওপেন ডাইস সম্পর্কে। এসো আমরা ওপেন ডাইস সম্পর্কে জেনে নিই। স্যার ওপেন ডাইস কি? ওপেন ডাইস আগে আমরা যে ডাইসটা শিখেছিলাম না, এই যে ডাইসটা স্যার এটাকে ক্লোজ ডাইস বলা হয়, চারদিক থেকে বন্ধ। এবার এই ডাইসটাকে যখন আমরা চারদিক থেকে খুলবো, একটা ডাইসের একটা ছোট সারফেস, তো ডাইসটাকে যখন আমরা চারদিক থেকে খুলবো তখন সেটা ওপেন ডাইস হয়ে যাবে। যেমন দেখো এটা একটা ওপেন ডাইসের ফিগার, এ একটা ফিগার, এ একটা ফিগার, এ একটা। তো ওপেন ডাইস সম্পর্কে আমরা, ওপেন ডাইস এমনিতেই ইজি হয়। যেমন এখানে যদি আমি বলি ওপেন ডাইস যদি বলি স্যার 2-এর অপোজিটে কে আছে, তো ওপেন ডাইস করার ক্ষেত্রে একদম ইজি ফর্মুলা হলো যে স্যার যেমন 2-এর অপোজিটে কে আছে, 2-এর পর একটা ঘর স্কিপ করো, 2-এর পর একটা ঘর স্কিপ করলে স্যার 2 থেকে 4, অর্থাৎ 2-এর অপোজিটে 4 রয়েছে। স্যার 3-এর পর একটা ঘর স্কিপ করো, 3-এর পর একটা ঘর স্কিপ করলে 3-এর অপোজিটে রয়েছে 5, আর বাদ বাকি যে সংখ্যাটা পড়ে রয়েছে 1-এর অপোজিটে 6। তো তোমরা এই ওপেন ডাইসে কে কার অপোজিটে যে কীভাবে বের করবে না, ওপর থেকে নিচে, যেমন এটা ওপর থেকে নিচে আসবে ঘর স্কিপ করে করে, বা লেফট থেকে রাইটে যেতে পারো, বা এদিক থেকে এদিকে যেতে পারো। যেমন এটা বলি স্যার 5-এর অপোজিটে কে আছে, ওপর থেকে নিচে নামো, স্যার 5-এর অপোজিটে 5-এর পর একটা ঘর স্কিপ করো, স্যার 5-এর পর একটা ঘর স্কিপ করলে 5-এর অপোজিটে 6। স্যার 1-এর অপোজিটে কে আছে, 1-এর পর 1 থেকে এদিকে যাও, স্যার 1 থেকে এদিকে যাওয়ার পর 1 থেকে একটা ঘর স্কিপ করো, 1-এর পর একটা ঘর স্কিপ করলে মানে 2কে বাদ দিয়ে স্যার 1-এর অপোজিটে 3, আর বাদবাকি যে সংখ্যাগুলো পড়ে আছে তার অপোজিট। যেমন বাদবাকি সংখ্যা পড়ে আছে 2
2 থেকে একটা করে স্কিপ করো, 2 এর পরে একটা করে স্কিপ করলে 4, তো 2 এর অপোজিটে 4। সিমিলারলি এটা আসি, যেমন এটা 1 2 3 4 দেওয়া ছিল, এটাতে ABCD দেওয়া আছে। যেমন স্যার এর অপোজিটে কী হবে, এর পর উপর থেকে নিচে নামার ক্ষেত্রে একটা করে স্কিপ করো স্যার, এরপর বিকে বাদ দিয়ে এর অপোজিটে সি। স্যার তারপর বি এর অপোজিটে কী রয়েছে স্যার, বি ওপর থেকে নিচে নামার ক্ষেত্রে সিকে বাদ দাও, তাহলে বি এর অপোজিটে ডি, এর অপোজিটে সি, বি এর অপোজিটে ডি। আর বাদ বাকি স্যার এদিক থেকে এদিকে গেলে ই এর অপোজিটে কী হবে স্যার, ই এর অপোজিটে হবে এফ। তারপরে এগুলো দেখি স্যার, এর অপোজিটে কী হবে স্যার, এর অপোজিটে তো এদিক থেকে কোনো এদিকে কিছু নেই, এটাকে বাদ রাখো। স্যার বি এর অপোজিটে কী হবে, বি থেকে ওপর থেকে নিচে নামার ক্ষেত্রে বি এর অপোজিটে ডি। সি এর অপোজিটে কী হবে, সি থেকে একটা ঘর বাদ দাও ওপর থেকে নিচে নামার ক্ষেত্রে ই। আর বাদ বাকি যা আছে স্যার এর অপোজিটে হবে এফ। ওকে স্যার, এখানে যেমন এখানে এদিক থেকে এদিকে গেলে একের অপোজিটে 3, একের অপোজিটে 3, 4-এর অপোজিটে 5, 4-এর অপোজিটে 5। আর বাদবাকি কে পড়ে রয়েছে না স্যার, বাদবাকি পড়ে রয়েছে 1-এর অপোজিটে 3, 4-এর অপোজিটে 5, আর বাদবাকি পড়ে রয়েছে সরি 4-এর অপোজিটে 6, 5 লিখে ফেলেছি, 4-এর অপোজিটে 6, আর বাদবাকি পড়ে রয়েছে 2, 2-এর অপোজিটে 5। এসো কিছু ক্ষেত্রে দেখবে এই যে ফর্মুলাটা বা এই যে ট্রিক্সটা ইউজ হয় না, সেখানে আমরা কি করব। যেমন এই যে ফিগারটা, এই যে ওপেন ফিগারটা রয়েছে স্যার, এখানে ওই ফর্মুলা ইউজ হয় না। যেমন 1 থেকে উপর থেকে নিচে নামলে এখানে কিছু নেই, আবার 2 থেকে এদিকে গেলে এখানে যে থাকবে তার সে তো 2-এর অপোজিটে হবে, বা 3-এর অপোজিটে স্যার সে তো এখান থেকে এখানে থাকার কথা, এখানে নেই, বা 4-এর অপোজিটে সে তো এখানে থাকার কথা, এখানে নেই। সেখানে কি করব, দুটো সাইন আমরা জেনে নেবো স্যার, একটা হলো এই সাইনটা, আর একটা হলো স্যার জেড সাইন। অর্থাৎ স্যার এখানে আর এখানে যে থাকবে পরস্পরের অপোজিট, বা এখানে আর এখানে যে থাকবে পরস্পরের অপোজিট। এবার এই সাইনটার এই সাইনটা যেখানে ফিড হবে সেখানে ফিড করে দিলেই হবে। যেমন ভালো করে খেয়াল করে দেখো স্যার, এই সাইনটা এখানে ফিড হচ্ছে, যেমন এটা ফিড হলো, তাহলে আমি বলতেই পারি স্যার 1-এর অপোজিটে 4। বোঝা গেল? আচ্ছা, আবার দেখো স্যার এই সাইনটা স্যার এখানে ফিট হচ্ছে, এই যে সাইনটা খেয়াল করো, তাহলে আমি বলতেই পারি স্যার 2-এর অপোজিটে 5, আর বাদ বাকি যা পড়ে রয়েছে 3-এর অপোজিটে 6। সিমিলারলি এখানে দেখো স্যার, এখানে দেখতে পাচ্ছি এই যে সাইনটা, এই সাইনটা এখানে ফিট হয়েছে, তাহলে আমি এখানে বলতেই পারি স্যার 1-এর অপোজিটে ডি, এর অপোজিটে ডি। আবার এই যে সাইনটা এখানে ফিট হয়েছে, তাহলে আমি বলতে পারি বি এর অপোজিটে কী রয়েছে না স্যার ই রয়েছে। আবার বলতে পারি বাদবাকি যেগুলো রয়েছে সে তার পরস্পরের অপোজিট, যেমন এখানে রয়েছে সি রয়েছে আর এদিকে এফ রয়েছে, সি আর এফ পরস্পরের অপোজিট। আবার এটার ক্ষেত্রে দেখো স্যার, এটার ক্ষেত্রে তো বলা যায় 2-এর অপোজিট 4, উপর থেকে নিচে নামলে 2-এর অপোজিট 4। স্যার তাহলে এখানে কি করব, এখানে দেখো আবার এই ফর্মুলা ইউজ করো, এই যে দুটো সাইন স্যার, এখানে দেখতে পাচ্ছি এই সাইনটা কাজ করছে 1 আর এদিকে 5, তাহলে 1-এর অপোজিট কত 5, আর বাদবাকি যা পড়ে থাকবে স্যার 3 পড়ে রয়েছে, 3-এর অপোজিটে 6। তো ডাইস সম্পর্কে এই ওভারঅল তোমাদের ধারণা যথেষ্ট হয়েছে। তো শেষে বলবো ডাইস চ্যাপ্টারটা তোমরা একদম বেসিক যে ক্লাস সেখান থেকে দেখবে, অবশ্যই করে দেখবে, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং ওভারঅল যে কোনো এক্সামের ক্ষেত্রে এই ডাইস চ্যাপ্টার সম্পর্কে যা কিছুই পড়ানো হয়েছে তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে এনাফ। যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে স্বপ্নপূরণ একাডেমিটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। থ্যাংক ইউ।